তো আজকের আমি তোমাদের করাবো ক্লাস 10-এর কোষে দেখি 14 যে অংশীদারি কারবার তোমাদের শুরু করেছিলাম তার 16 নম্বরের অঙ্কগুলো করাবো, যেখানে কিনা তোমার এমসিকিউ, এসএকিউ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা এই সমস্ত কিছুগুলো রয়েছে। তো দেখো, আচ্ছা অঙ্ক করার মানে এমসিকিউ বা এই শর্ট কোশ্চেনগুলো করানোর আগে তোমাদের একটা কথা বলে দিই। তোমাদের প্রথমে বলে দিয়েছিলাম এবং আবার বলছি, কারণ এখানে এই অঙ্কগুলোতে ম্যাক্সিমাম এই ধরনের অঙ্কগুলোতে কাজে লাগবে। কীরকম না, তোমাদের বলে দিয়েছিলাম যে অংশীদারদের মূলধনের অনুপাত, অর্থাৎ মূলধনের অনুপাত যা হয় অংশীদারদের লভ্যাংশের অনুপাত কিন্তু সমান হয়। অর্থাৎ মূলধনের অনুপাত যদি ধরো বেরিয়েছে তোমার 2:1, তাহলে অংশীদারদের লভ্যাংশ অনুপাতও কিন্তু দেখবে 2:2:1 হবে। অর্থাৎ মূলধন অনুপাত এবং লভ্যাংশ অনুপাত সবসময় সমান হয়। এই কথাটা এই অঙ্কগুলোর মধ্যে মনে রাখবে, ম্যাক্সিমাম অঙ্কে কাজে লাগবে কিন্তু এটা। ঠিক আছে, তো চলো প্রথমেই শুরু করি। প্রথমে দেখো তোমার 16 নম্বরে এর যে এমসিকিউগুলো আছে সেগুলো করাচ্ছি। 1 নম্বর কি বলেছে দেখো, কোনো যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা, 150 টাকা, 250 টাকা। একই সময় তাদের পরে তাদের লভ্যাংশের অনুপাত কী হবে? দেখো প্রথমেই অঙ্কটা আসছে, কী বলেছে যে কোনো যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধন দিয়ে দিয়েছে, একজনের 200 টাকা, একজন 150 টাকা, একজন 250 টাকা। একই সময় পরে তাদের লভ্যাংশের অনুপাত কী হবে? তাহলে আমি কি বলেছিলাম যে অংশীদারদের মূলধন অনুপাত যা হয়, মূলধন অনুপাত যা বেরাবে লভ্যাংশ অনুপাতও তাই হয়। অর্থাৎ মূলধন অনুপাত লভ্যাংশ অনুপাত সমান হয়। তাহলে 3 জনের মূলধন অনুপাত কত হচ্ছে যদি আমি দেখি, তাহলে 200, তাহলে দেখো 200 কত ছিল? হ্যাঁ 200, হ্যাঁ 200, 150, 250, 150 আর একটা হচ্ছে 250। ঠিক আছে, কত বেরাচ্ছে দেখি, প্রত্যেকটা একটা করে শূন্য কেটে যাচ্ছে, পরে থাকছে 20:15:25, 5 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 4×5 20, 3×5 15, 5×5 25, কত বেড়েছে দেখো 4:3:5। দেখি এখানে কোন অ্যান্সারটা আছে, দেখো এখানে বি নম্বর যে অ্যান্সারটা সেটা আছে দেখো 4:3:5, অর্থাৎ অ্যান্সার কোনটা হবে? বি নম্বর অ্যান্সারটা কিন্তু তোমাদের হবে 4:3:5। কারণ মূলধন অনুপাত যা হয় লভ্যাংশের অনুপাতও তাই হয়। কি বললাম? অংশীদারদের মূলধন অনুপাত যা বেরাবে যেটা হবে অংশীদারদের লভ্যাংশ অনুপাতও সমান হয় সব সময়। তাই জন্য মূলধন অনুপাতের বেড়ে যেতে মূলধন অনুপাত এটা বেরিয়েছে, তাহলে লভ্যাংশ অনুপাত কত হবে? এটাই হবে। তাহলে উত্তর কোথায় আছে দেখো, বি নম্বর অ্যান্সারটা। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে আমি 2 নম্বর অঙ্কটা পড়ছি। দেখো, শুভেন্দু, নৌশাদ যথাক্রমে 1500 টাকা, 1000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলে। 2 জন বন্ধু, একজন 1500 টাকা, একজন 1000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে। 1 বছর পর ব্যবসায় 75 টাকা ক্ষতি হয়েছে। 1 বছরের পর ব্যবসায় ক্ষতি হয়ে গেছে 75 টাকা। শুভেন্দুর ক্ষতি তাহলে কত? শুভেন্দু কত টাকা ক্ষতি হচ্ছে? শুভেন্দুরটা বের, দুজনেরটা বের করতে পারিনি, এখানে কি যে কোনো একজনের বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমি যে কোনো একজনের বের করবো। প্রথমে কি করব, তাদের মূলধনের অনুপাত বের করে নিই। তোমার শুভেন্দু ও নৌশাদের দুজনের মূলধনের অনুপাত কত হচ্ছে? 1500 কত হয়ে যাচ্ছে? 1000। প্রথমে দুজনের মূলধন অনুপাত বের করলি, দুটো করে শূন্য চলে গেলে থাকছে 15:10। তাহলে কাটাকুটি করলে 5 দিয়ে 3×5 15, 5×2 10। দুজনের মূলধন অনুপাত কত বেরালো? 3:2। ঠিক আছে, আমার চেয়েছে কার অ্যান্সারটা, দুজনের চাইনি, চেয়েছে শুধুমাত্র শুভেন্দুর কত ক্ষতি হয়েছে। কারটা চেয়েছে? শুধু শুভেন্দু। তাহলে শুভেন্দু মানে হচ্ছে প্রথমেরটা, এই যে 3। ঠিক আছে, তাহলে শুভেন্দুর কত ক্ষতি হয়েছে? তাহলে শুভেন্দু 75 টাকা টোটাল। তাহলে 75 টাকার মধ্যে শুভেন্দুর ক্ষতি হয়েছে কত? শুভেন্দুর ক্ষতি হয়েছে কি হবে? 75 গুণ শুভেন্দুর কোনটা? অনুপাত 3। তাহলে 3, নিচে দুজনের যোগফল হয়, অর্থাৎ 3 + 2, অর্থাৎ 75 গুণ 3 ডিভাইডেড বাই 5। 5 দিয়ে কাটলে 5×15 75, 3×15 45 টাকা। কত বেরোলো দেখো? 45 টাকা। দেখি এখানে কোন অ্যান্সারটা আছে, দেখো এখানে এ নম্বর অ্যান্সারটা দেখো যে 45 টাকা আছে। তাহলে কোনটা হবে এখানে? অ্যান্সারটা কি হবে? এ নম্বরটা। ঠিক আছে, এ হবে। কত বেরিয়েছে? শুভেন্দু তাহলে কত টাকা ক্ষতি হয়েছে? 45 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে দেখো কি বলেছে, ফতিমা, শ্রেয়া ও স্মিতা 3 জনে মোট 6000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করেন। 3 জনের মোট টাকা, ফতিমা, শ্রেয়া এবং সুস্মিতা 3 জনের মোট 6000, 3 জনে মিলে একসাথে, আলাদা আলাদা দেয়নি কিন্তু 3 জনের মোট টোটাল টাকা কত? 6000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করেছে।
1 বছর পর ফতিমা, শ্রেয়া ও স্মিতা যথাক্রমে লভ্যাংশ পেয়েছে কত? 50 টাকা, 100 টাকা এবং 150 টাকা। স্মিতা ওই ব্যবসায় কত টাকা নিয়ে, তাহলে স্মিতা কত টাকা মূলধন ঢেলেছে। ঠিক আছে, তাহলে দেখো প্রতিবার কি চায়? মূলধন দেয়া থাকে, মূলধন অনুপাত করে আমরা লভ্যাংশ বের করি। এখানে ঠিক উল্টো দিয়েছে। কি দিয়েছে? তিনজনের লভ্যাংশ দিয়ে দিয়েছে। আমি কি বলেছিলাম যে মূলধনের অনুপাত যা হয় লভ্যাংশ অনুপাত তাই হয়। তাহলে কি করবো? আমি লভ্যাংশগুলোর অনুপাত বের করে নিয়ে যদি আমি তার অনুপাত যদি বের করি, তাহলে 6000 টাকার মধ্যে মানে কে কত টাকা দিয়েছে আমি পেয়ে যাবো। যেহেতু এখানে শুধুমাত্র চেয়েছে কার? স্মিতা। ঠিক আছে, তাহলে প্রথমে আমি লভ্যাংশের অনুপাতটা বের করে নিই। ঠিক আছে, প্রথমে আমি লভ্যাংশের অনুপাতটা বের করি, দেখি কত হচ্ছে। তাহলে কি কি নাম আছে? ফতিমা, শ্রেয়া ও সুস্মিতা তিনজনের মূলধনের অনুপাত, লভ্যাংশ অনুপাত। ফতিমা, শ্রেয়া, ও আরেকটা কে আছে? ফতিমা, শ্রেয়া ও স্মিতার মূলধনে লভ্যাংশের অনুপাত। তিনজনের লভ্যাংশ অনুপাত হবে, লভ্যাংশের অনুপাত। ঠিক আছে, আমরা কি করি? মূলধন দেওয়া থাকে, মূলধন অনুপাত থেকে মোট লভ্যাংশ থেকে আমরা তিনজনের লভ্যাংশ পেয়ে যাই। এখানে ঠিক উল্টো করেছে। উল্টো কি করেছে? লভ্যাংশ দিয়ে দিয়েছে, তোমাকে মূলধন বের করতে বলেছে। আমি কি বলেছি? যে মূলধন অনুপাত আর লভ্যাংশ অনুপাত সমান হয়, তাহলে লভ্যাংশ অনুপাত থেকেই আমি মূলধন অনুপাতটাই পেয়ে মানে মূলধনটা পেয়ে যাব। তাহলে বের করি তিনজনের অনুপাত কত কত করে আছে? 50, 100 আর 150। ভালো করে দেখো, 50, 100 আর একজনের হচ্ছে 150। প্রত্যেকটা শূন্য কাটতে থাকছে 5, 10, 15। 5 দিয়ে কাটলে 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15। এইবার দেখি কাটটা চেয়েছে। দেখো তাহলে তিনজনের লভ্যাংশ অনুপাত 1:2:3। মূলধন অনুপাতে কিন্তু তাই হবে। তাহলে এবার কত টাকা চেয়েছে দেখো, তোমার টোটাল মূলধন কত টাকা তিনজন নিয়ে ঢেলেছে? 6000 টাকা। তাহলে এবার বের করে নিই 6000 টাকার মধ্যে তোমার কি বলে কার্ডটা চাইছে জানো? স্মিতা 6000 টাকা। মানে স্মিতা কত টাকা নিয়ে মূলধন নিয়োজন মানে বিনিয়োগ করেছে দেখি আমি। তাহলে লিখি 6000 টাকার মধ্যে 6000 টাকা মূলধনে, 6000 টাকা মূলধনে স্মিতা নিয়োজিত করেছে। স্মিতা বিনিয়োগ করেছে কত টাকা? টোটাল 6000 টাকা। ঠিক আছে, স্মিতারটা কোনটা? একদম লাস্ট, অর্থাৎ 3 ওর অনুপাত। নিচে কি হয়? সবার যোগফল হয় 1 2 3, তিনটে যোগফল হবে। তাহলে 6000, 3 থেকে যোগ করলে 3 আর 2 5 আর 1 6, তাহলে 6 হলো। কাটাকুটি করি, 6 1 6, 1 2 3টে শূন্য, বেরাচ্ছে কত? 3000 টাকা। তাহলে বেরালো দেখো 3000 টাকা। দেখি এখানে 3000 টাকা অ্যান্সার আছে কিনা। হ্যাঁ, কোথায় আছে দেখো? সি নম্বরে। যে অ্যান্সারটা কোথায় আছে দেখো? সি নম্বরে। তাহলে উত্তরটা কি হবে? সি। উত্তরটা কি হবে দেখো? সি, কারণ সি এর উত্তরটা আছে। কি বললাম বুঝতে পারছো? কি বললাম? এটা কি বললাম? আমরা কি করি? মূলধন দেওয়া থাকে, আমরা লভ্যাংশ মানে মূলধনগুলো দেওয়া থাকে, সেখান থেকে আমরা মোট লভ্যাংশ থেকে কি করি? যে কোনো প্রত্যেকের লভ্যাংশগুলো বের করতে পারি। ঠিক যেহেতু লভ্যাংশ অনুপাত আর মূলধন অনুপাত সমান, তাই কি করি? লভ্যাংশ দেওয়াও যদি সবকটা যদি লভ্যাংশ দেওয়া থাকে, সেই লভ্যাংশ অনুপাত থেকে আমি মূলধনের অনুপাতও মানে মূলধনের পরিমাণও আমি বের করতে পারবো। কারণ দুজন অনুপাত সমান, ওটাতে ওই অনুপাতেই তো মূলধন ভাগ করবে। যে অনুপাতে লভ্যাংশ নিয়েছে সেই অনুপাতেই তো মূলধন ভাগ করেছে। কারণ মূলধন অনুপাত লভ্যাংশ অনুপাত একই। ব্যাস, বেরালো কত দেখো? 3000 টাকা। অর্থাৎ সি নম্বরের অ্যান্সারটা। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে দেখো 4 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। অমল বিমল একটি ব্যবসা শুরু করে। অমল এবং বিমল দুজনে মিলে একটা ব্যবসা শুরু করেছে। অমল 500 টাকা 9 মাসের জন্য, অমল 500 টাকা 9 মাসের জন্য কাটিয়েছে। আর বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসা নিয়েছে, এবং বিমল কিছু টাকা কি করেছে? 6 মাসের জন্য নিয়োজন করেছে। তাহলে ব্যবসায় মোট লাভ 69 টাকা এবং বিমলের 46 টাকা পায়। তাহলে ব্যবসায় বিমলের মূলধন কত? আমি কি বলেছি? যখনই মাসের অঙ্ক থাকবে সেগুলোকে কি করতে হবে? তোমার 1 মাসে বের করে নিতে হবে। বলে দেখো ব্যবসায় মোট লাভ 69 টাকা। তাহলে বিমলের তাহলে কি বলেছিলাম? অঙ্ক যদি মাসে থাকে, আমরা তোমার অঙ্ক করানোর সময় বলেছিলাম অঙ্ক যদি মাসে থাকে সেটাকে আমাকে 1 মাসে বের করে নিতে হবে। তাহলে লিখি তোমার বিমলের 1 মাসের প্রয়োজনীয় মূলধন, অর্থাৎ বিমলের প্রয়োজনীয় মূলধন অমলের প্রয়োজনীয় মূলধন আর বিমলের প্রয়োজনীয় মূলধন লিখে নিই। তাহলে অমলের
অমলের 1 মাসের প্রয়োজনীয় মূলধন, আমি কি বলেছিলাম, যখনই অঙ্ক মাসের বলা থাকবে, যে মাসে, তার মানে কি মাসে এই পদে এই মাস এত মাস কাটেছে, ওরটা এত মাস কেটেছে, তাহলে তো আমি এবং বছরের শেষে কত টাকা, 69 টাকা, দুজনে তো সমান মাস কাটেনি বা সমান দিন কাটেনি, তাহলে কি করতে আমাকে সেটাকে 1 মাসে বের করে নিতে হবে। তাহলে আমি তাই করে নিচ্ছি, অমলের 1 মাসের প্রয়োজনীয় মূলধন কতটা, আমি ডাইরেক্ট করছি 500 × 9। আমরা তোমাদের অঙ্ক বড় অঙ্কতে দেখবে, তোমাদেরকে আমি লিখে করেছি, এখানে এমসিকিউ তো তাই ছোটো করে 5 নং 45 এত টাকা। ঠিক আছে, এবার বিমলের 1 মাসের প্রয়োজনীয় মূলধন কত হয়েছে, দেখো 6 মাসের জন্য বিমলের টাকা দেয়নি, এখানে বিমলের টাকাটা তো দেয়নি, তাহলে ধরে নিতে হবে। এখানে দেখো বিমলের মূলধন কত বিনিয়োগ করেছে, দেয়নি, বিমলের তাহলে মূলধনটা আমি ধরে নিচ্ছি। আমি উপরে করছি ধরি বিমলের মূলধন x টাকা। ঠিক আছে, বিমলের মূলধনটা কত ধরলাম, x টাকা, তাহলে কত হচ্ছে x × 6, কত হচ্ছে 6x টাকা। ঠিক আছে, তারপর বলেছি দেখো বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসা নিতে ব্যবহার করেছে, ব্যবসায় মোট লাভ হয়েছে 69 টাকা, বিমলের লাভের পরিমাণ 46 টাকা। তাহলে অঙ্কটাতে তোমরা কি করে নেবে, দেখো প্রথমে কি করবো, দুজনের লাভটা আমি এখানে পেয়ে যাবো। যদি ব্যবসার মোট লাভ 69 টাকা হয়, তাহলে বিমলের লাভ কত, 46 টাকা, তাহলে অমলের লাভ কত, 69 থেকে 46 বিয়োগ হয়ে যাবে। ভালো করে দেখো, ব্যবসায় মোট লাভ হয়েছে 69 টাকা, বিমলের লাভ দিয়ে দিয়েছে, বিমলের লাভ কত দিয়েছে দেখো 46 টাকা, তাহলে অমলের লাভ কত, 69 - 46 যদি বেরিয়ে যায়, তাহলে কি করব আমি, কি করব, ব্যবসায় মূলধনের অনুপাত কি করব, দেখো আমরা জানি কি যে মূলধন অনুপাত এবং লাভ্যাংশ অনুপাত দুটো সমান হয়। আচ্ছা আমি আগে করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি লিখি যে কি দেওয়া আছে না, এখানে অমলের লভ্যাংশ হবে, অমলের লাভের পরিমাণ, অমলের লাভের পরিমাণ কত, বিমলে যদি 46 টাকা হয়, অমলের কত হচ্ছে দেখো 69 - 46 = 23 টাকা। ঠিক আছে, অমলের লাভের পরিমাণ দেখো কত হচ্ছে 23 টাকা। ঠিক আছে, আর বিমলের লাভ তো দিয়েই দিয়েছে, বিমলের এটা উপরে লেখা উচিত ছিল, বিমলের লাভ কত টাকা যেন 46 টাকা। ঠিক আছে, এবার দেখো দুজনেরই দেখো এটা কি আছে, মূলধন, আর এটা কি আছে দেখো দুটো লাভ, দুজনেরই লাভও জেনে গেছি এবং দুজনেরই কি জেনে গেছি, আমি মূলধন জেনে গেছি। তাহলে আমি একটা কাজ করি, আমরা কি জানি যে মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত সব সময় সমান হয়। তাহলে আমি এক কাজ করি, এদের দুজনের অনুপাত আর এদের দুজনের অনুপাতকে আমি শর্তানুসারে সমান করে দিই। মানে কি, ধরো শর্তানুসারে বিমলের মূলধনের অনুপাত, অর্থাৎ এই অনুপাতটা যা বেরাবে, এই অনুপাতের উত্তর যা বেরাবে, আর এই অনুপাতের উত্তর একই তো বেরাবে। ভালো করে ভাবো, এই অনুপাতের উত্তর যা বেরাবে, অর্থাৎ এদের দুজনকে অনুপাত করলে, এদের দুজনের অনুপাত করলে তো একই দাঁড়াবে। এ দেখো বিমলের মূলধন দুজনের, বা অমলের মূলধন আর বিমলের লভ্যাংশ আর অমলের লভ্যাংশ, কারণ আমরা কি জানি যে মূলধন অনুপাত এবং লভ্যাংশ অনুপাত সমান। তার মানে কি এই দুজন অনুপাত করলে যা উত্তর বেরোবে, এই দুটো করলেও তাই হবে। তাহলে কি দুজনকে আমি সমান করে দিলাম, ব্যাস। এবার ক্যালকুলেট করি, তাহলে 4500 / 6x = 46 / ভুল হয়ে গেছে, প্রথমটা তো অমল ছিল, ভুল হয়ে গেছে। অমলের লাভের পরিমাণ ঠিক আছে, বিমলের লাভ, এটা উল্টো হয়ে গেছে, এইটা উল্টো হয়ে গেছে, এটা উল্টো হয়ে গেছে, ঠিকই ছিল তো, এটা তো অমল। তাহলে 23:46, তাহলে 23/46, এটাকে কেটে নিই, 23 দুগুণে 46, এবার ক্রস গুণ করি, 6x = এই দুটোকে গুণ করছি না, রেখে দিচ্ছি, 4500 × 2, তাহলে x = ওটাকে ওদিক নিয়ে চলে যাই, 2 / 6, 6 দিয়ে কাটাকুটি করলে 6 × 7
6 7 42, 5 6 30, 6 7 42, 5 6 30 আর একটা শূন্য, তাহলে 75 দুগুণে 150 মানে 1500 টাকা। তাহলে বিমলের মূলধন কত ধরেছিলাম x টাকা, তাহলে x সমান সমান কত বেড়েছে 150 টাকা, তাহলে বিমলের মূলধন কত 150 টাকা। শর্ট এমসিকিউ কিছু লিখছি না, এই সরি 150 টাকা বলছি, 1500 টাকা। তাহলে উত্তরটা কোথায় আছে? উত্তরটা দেখো এ তে আছে, তাহলে অ্যান্সারটা কি হবে? এ নম্বর অ্যান্সারটা হবে। এত কিছু তো করতে হবে না তোমাদেরকে, শর্টে করবে, তোমাদের বোঝানোর জন্য এত কিছুটা করলাম। কি বললাম? তাহলে উত্তর কত বেরালো? এ 1500 টাকা। কি বললাম বুঝতে পারছো? কি বললাম আমি আরেকবার বলি, যে সব আমি প্রথমে মূলধন বের করলাম, ঠিক আছে, এবং লভ্যাংশও পেয়ে গেলাম। তাহলে মূলধনও পেয়ে গেলাম, লভ্যাংশ যদি পেয়ে যায়, তাহলে আমি কি করব? আমি জানি যে মূলধন অনুপাত এবং লভ্যাংশ অনুপাত, যদি আমি দুটো মূলধন দুটো লভ্যাংশ পেয়ে যাই, তাহলে কি করবো? দুজনের অনুপাত তো সমান হয়, তাহলে কি করবো? দুজনের অনুপাতের সাথে শর্তানুসারে সমান করে দিলাম। কারণ এর উত্তর যা বেরাবে অনুপাত করলে, এর উত্তর অনুপাত করলে একই বেরোবে, তাই জন্য আমি শর্তানুসারে করে দিলাম। বেরিয়ে গেল কত টাকা? এক্স এর মান বেরিয়ে গেল 1500 টাকা, সরি 1500 টাকা। তাহলে অ্যান্সারটা কি হলো? এ। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে আমি করব হচ্ছে 5 নম্বর অঙ্কটা। দেখো কি বলেছে, দেখো পল্লবী 500 টাকা 9 মাসের জন্য, রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করেছে। লভ্যাংশে তাদের বণ্টিত অনুপাত কত হবে? তাহলে আমরা কি বেরাচ্ছে এখানে? দেখো দুজনের মূলধন দিয়ে দিচ্ছে, তার মানে কি মূলধন করে যদি আমি মূলধন অনুপাত বের করি, ওটাই তো লভ্যাংশ অনুপাত, কারণ মূলধন অনুপাত আর লভ্যাংশ অনুপাত সবসময় সমান হয় না। ওই জন্য প্রথমে বললাম যে এই অঙ্কগুলোতে কী লাগবে? এই মূলধন অনুপাত লভ্যাংশ অনুপাতগুলো কাজে লাগবে, দুটো যে সমান হয়, এই কথাটা তুমি মাথায় রাখবে। এখানে সবকটা অঙ্কই ওরকম টাইপের। তাহলে বলছে দেখো পল্লবী 500 টাকা 9 মাসের জন্য, রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য করেছে। তাহলে দুজনের লভ্যাংশের মধ্যে বণ্টিত তাদের লভ্যাংশটা কী অনুপাতে ভাগ করবে? একদম সহজ, দুজনের অনুপাত বের করে নেবো। আমি আর পুরো কথা লিখছি না, কী করে করবো? 500 × 9, কার নামগুলো শুধু লিখছি। পল্লবী 500 × 9, 5 9 45, ঠিক আছে। আর একটা কে ছিল? রাজিয়া, রাজিয়া কত আছে? 600 × 5, 600 × 5, তো হ্যাঁ 5 5 6 30, ঠিক আছে। তাহলে দুজনের মূলধনের অনুপাত কত হচ্ছে? পল্লবী ও রাজিয়ার মূলধনের অনুপাত কত লিখি? 4500 = 3000, কাটাকুটি করলে দুটো শূন্য কেটে যাচ্ছে, পড়ে থাকছে 45 30, 5 দিয়ে কাটলে 5 9 45, 5 6 30, 3 দিয়ে কাটলে 3 3 9, 3 2 6, 3:2। তাহলে মূলধন অনুপাত কত বেরোলো? 3:2। আমি আবার বলে দিচ্ছি, কি বলেছিলাম? যে অংশীদারি কারবারে মূলধন অনুপাত এবং লভ্যাংশ অনুপাত সবসময় সমান হয়। তাহলে মূলধন অনুপাত যদি 3:2 হয়, তাহলে লভ্যাংশ অনুপাত কত হবে? 3:2 হবে। তাহলে দেখো অ্যান্সারটা কোথায় আছে? দেখো এ নম্বর 3:2। তাহলে অ্যান্সার কি হবে? 5-এরটা এ নম্বর অ্যান্সারটা হবে। কোন অ্যান্সারটা হবে? এ নম্বর অ্যান্সারটা। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে তোমাদের যেটা করা হবে সেটা হলো বি নম্বর, মানে 16 বি, সত্য মিথ্যা। কি বলেছে দেখো, অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার হয় 3 জন, ঠিক না ভুল? তাহলে দেখো আমি কি বলেছি, অংশীদারি কারবার হতে গেলে কজন লাগে? একজন থাকলে সেটাকে বলা হয় এক মালিকানা। যখনই একজনের বেশি অর্থাৎ দুজন হয়ে যায়, তখনই সেটাকে কি বলা হয়? অংশীদারি কারবার। কারণ অংশীদারি কারবার কখন? দুজন হয়ে গেলে দুজন অংশীদার হয়ে যাচ্ছে, তাহলে অংশীদারি কারবার কমপক্ষে মানে কতজন লাগবে? দুজন হলেই মানে অংশীদারি কারবার হয়ে যাবে। অর্থাৎ একজন হলে এক মালিকানা কারবার, আর যখনই একজনের বেশি অর্থাৎ দুজন হবে, মিনিমাম যদি দুজন হয়ে যায়, তাহলে সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে অংশীদারি কারবার। তাহলে এখানে বলেছে 3 জন দরকার, না কজন দরকার? 2 জন। তাহলে এটা কি হবে? মিথ্যা। তাহলে প্রথমে এর 1 নম্বরটা কি হবে? 1 নম্বরটা হবে মিথ্যা, ঠিক আছে। প্রথমেরটা কি হচ্ছে? তাহলে মিথ্যা, ঠিক আছে। দ্বিতীয়টা বলে দেবো, একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4। তাহলে দেখো রাজু এবং বলছে একটা ব্যবসায় রাজু এবং আসিফের মূলধন দিয়ে দিয়েছে 5:4, ভালো কথা। রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা, এবং দুজনের লাভের টাকাও দিয়ে দিয়েছে। কত দিয়েছে দেখো? 80 টাকা, এবং আসিফ দিয়েছে 100 টাকা। সেটা সত্য না মিথ্যা? তাহলে আমি কি বলেছি দেখো, মূলধন অনুপাত তো দিয়ে দিয়েছে, আর টাকা কি দিয়েছে দেখো? লাভ্যাংশটাও তাদের দিয়ে দিয়েছে। কার কত? একজনের দিয়েছে 80 টাকা, একজনের দিয়েছে 100 টাকা। তাহলে আমি কি করব? ওই যে লভ্যাংশের অনুপাতটা বের করি, দেখি যে দুজনের অনুপাত সমান কিনা। কি বলেছে? তাহলে রাজুর কত? রাজুর হচ্ছে রাজু ও কারটা কি নাম আছে জানো?
আসিফ, আসিফ, রাজু এবং আসিফের লভ্যাংশের অনুপাত, দেখো লভ্যাংশের অনুপাত কত কত আছে, 80 আর 100 আছে, তাই তো? 80 আর 100 তো, হ্যাঁ 80 আর 100, তাহলে 0 0 কেটে গেলে থাকে 8 10, 4 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 5 দুগুণে 10, তাহলে লভ্যাংশের অনুপাত কত আছে দেখো 4:5, আর মূলধন অনুপাত কি আছে দেখো 5:4। দুটো কি সমান আছে? মূলধন অনুপাত আর লভ্যাংশের অনুপাত কি সমান হচ্ছে? সমান হচ্ছে না, তাহলে এটা কি আছে? এটা তাহলে পুরোপুরি মিথ্যা। তার মানে নিশ্চয়ই রাজু 80 টাকা বা আসিফের রাজুর 80 টাকা এবং আসিফের 100 টাকা নয়, ভুল আছে উত্তরটা, তাই তো? তাহলে এটা কি হবে? মিথ্যা হবে। তাহলে এটা কি হবে? মিথ্যা, কারণ দুজনের অনুপাত সমান হচ্ছে না, তাহলে নিশ্চয়ই যেটা বেরিয়েছে সেটা ভুল বেরিয়েছে। 80 আর 100 টাকা হবে না, এটা উল্টো হবে। ঠিক আছে, যাই হোক, এখানে তো যেটা দেওয়া আছে সেটা বললাম, তাহলে মিথ্যে হবে। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে দেখো 3 নম্বর শূন্যস্থান পূরণগুলো দেখো। শূন্যস্থান পূরণ কি বলেছিলাম দেখো। 1 নম্বর, অংশীদারি কারবারে ড্যাশ ধরনের অংশীদারি কারবার। আমি তোমাদের কি বলেছিলাম? অংশীদারি কারবার সবসময় 2 ধরনের হয়। ক ধরনের হয়? 2 ধরনের। কি কি বলেছিলাম? একটা হলো সরল অংশীদারি কারবার আর একটা হলো মিশ্র অংশীদারি কারবার। সরল অংশীদারি কারবার কাকে বলে আমি তোমাদের বলে দিয়েছিলাম, যে সরল অংশীদারি কারবার হচ্ছে যেগুলো যে ব্যবসায় নিয়োজিত মূলধন একবার ঢালার পর সারা বছর ধরে ওই টাকাতেই চলতে থাকবে, দিয়ে বছরের শেষে একটা লাভ হবে, সেটাকে বলা হয় সরল অংশীদারি। আর মিশ্র অংশীদারি কারবার কি? যে ব্যবসায় অংশীদাররা তাদের প্রয়োজনীয় মূলধন বছরের বিভিন্ন সময় পরিবর্তিত হতে থাকে, অর্থাৎ 3 মাস পর প্রয়োজন হলো বা 6 মাস পর টাকা তুলে নিল, এরকম যখন হবে তখন সেটাকে বলা হবে মিশ্র অংশীদারি কারবার। তাহলে প্রথমেরটা কি বলেছে? অংশীদারি কারবার ক ধরনের? 2 ধরনের। ক ধরনের হচ্ছে? 2 ধরনের। দ্বিতীয়টা বলেছে দেখো, অন্য কোনো 2 নম্বরটা, অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারি কারবার। ওই যে কি বলেছি, যে তাদের ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য, মানে ধরো 1 বছর ধরে তারা ব্যবসা করে, তাহলে ওই একই টাকা 1 বছরের জন্য রেখে দিচ্ছে। বলে দেখো, অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করে, মানে কি যতদিন ব্যবসা যতদিন পর্যন্ত লাভ হচ্ছে ততদিন পর্যন্ত টাকা দেবে, অর্থাৎ তারা 1 বছর পর লাভ করবে। তার মানে কি 1 বছর অবধি 4000 টাকা যদি ব্যবসা ঢালে, সেই 1 বছর ধরে 4000 টাকাতেই ব্যবসাটা চলতে থাকবে। ঠিক আছে, মূলধন আর নতুন করে ঢালবে না বা তুলবে না, সেটা হলো কি হয়? সরল অংশীদারি কারবার। সেটাকে কি বলা হবে? সরল অংশীদারি কারবার। 2 নম্বরটা। তাহলে দ্বিতীয়টা আমি কি বললাম? প্রথমেরটা হলো 2 ধরনের, আর দ্বিতীয়টা হলো কি? দ্বিতীয় নম্বরটা হচ্ছে সরল। 2 নম্বরটা কি হলো? সরল, অর্থাৎ 2 নম্বরটা হলো সরল। ঠিক আছে, 1 নম্বরটা কথা বললাম 2 ধরনের, 2টি। ঠিক আছে, তারপরে 3 নম্বরটা কি আছে দেখো, বলেছে দেখো, অন্য কোনো শর্ত ছাড়া ব্যবসায় অংশীদারগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়ে যায়। বললাম ভিন্ন ভিন্ন, মানে প্রয়োজনীয় মূলধন তারা ভিন্ন ভিন্ন সময় পরিবর্তিত হতে থাকে, অর্থাৎ মাসে ধরো 3 মাস পর টাকার প্রয়োজন হলো, তাহলে ব্যবসায় টাকা ঢাললো, 6 মাস পর তাদের টাকা বেশি হয়েছে তুলে নিল। ঠিক আছে, এই ধরনের যখন মূলধন বিনিয়োগ হবে তখন সেটাকে কি বলবো? সবসময় মিশ্র অংশীদারি কারবার। কি বলবো সেটাকে? সবসময় মিশ্র অংশীদারি কারবার। সেটাকে কি বলবো? সবসময় মিশ্র অংশীদারি কারবার। আমি তোমাদের প্রথমে যখন অঙ্কটা শুরু করেছিলাম অংশীদার কারবার, বলে দিলাম যে এরকম ধরনের শর্ট কোশ্চেন কিন্তু আসবে। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের করাবো হচ্ছে তোমাদের 17 নম্বর অংশ। দেখো কি বলেছে দেখো, এসএকিউটা দেখো। 1 নম্বরে দেখো, একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইন্দ্রিস ও অ্যান্টনির মূলধনের অনুপাত 1:6:1:5:1:4। বছরের শেষে ব্যবসায় মোট লাভ 3700 টাকা, মানে 3700 টাকা হলে অ্যান্টনির লাভ কত হবে তা হিসাব করে দেখি। ছেলেপুলেরা ম্যাক্সিমাম ছাত্ররা এই জায়গাটায় ভুল করে। এই যে দেখো ভগ্নাংশে দিয়েছে, ওরা কী করে? ওই অনুপাতেই ভাগ করে দেয়, অর্থাৎ 37,000 ইন্টু 1/6 এরকম ভাগ করে দেয়, কিন্তু ওরকমভাবে নয়। কী করতে হবে এটাকে? দেখো এটাকে কী করতে হবে? যখনই ধরো এরকম ধরনের ভগ্নাংশে যখন অনুপাত দেওয়া থাকবে, তোমরা কী করে নেবে? নিচের ভগ্নাংশগুলোকে কী করতে হয়? সমান করে নিতে হয়। কীভাবে সমান করে নিতে হয় তোমাদের দেখিয়ে দিই। তাহলে 3 জনের মূলধন অনুপাত সমান করতে গেলে কীভাবে করতে হবে? ধরো লিখছি 3 জনের মূলধন অনুপাত, সমীর, ইন্দ্রিস আর অ্যান্টনি। সমীর, ইন্দ্রিস তো আর অ্যান্টনির
মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত একদম সহজ, কিন্তু ওই যে বললাম ভগ্নাংশটাকে সমান করে নিতে হবে। কিভাবে অনুপাত আছে কত কত দেখো, 1/6 কত কত আছে 1/5 আর আছে 1/4। এটাকে তোমাদের ভগ্নাংশটাকে ঠিক করে নিতে হবে। কীভাবে ঠিক করতে হবে খেয়াল শোনো, এই যে নিচেরগুলো আছে না, নিচের যে ভগ্নাংশের যে নিচেরগুলো আছে না, এই যে এইগুলোকে সব কী করতে হবে লসাগু করতে হবে, এগুলোকে লসাগু করতে হবে। তাহলে লসাগু করি আমি 6, 5 আর 4 2 দিয়ে, 3 দুগুণে 6, 5 2 দুগুণে 4 আর যাচ্ছে না, তাহলে কত বেরাচ্ছে 5 দুগুণে 10, 3 30, 30 দুগুণে 60। এই যে লসাগুটা হলো প্রত্যেকের সাথে এই লসাগুটাকে গুণ করতে হবে প্রত্যেকের সাথে। 1/5 গুণ 60, 1/4 গুণ 60। এবার কাটাকুটি করো, 6 10 60, 5 12 60, 4 15 60, বেরালো কত 10:12:15। দেখো অনুপাত বেরিয়ে গেল। ঠিক আছে, সব সময় ভগ্নাংশে যখনই থাকবে তখনই কি করে নেবে, এই জিনিসটাকে কিভাবে করে নেবে না, নিচেরগুলোকে লসাগু করবে, হরগুলোকে লসাগু করবে, করে হরগুলোকে লসাগু করে সেগুলোকে কি করতে হবে প্রত্যেকের সাথে যে লসাগু যা বেরাবে সেগুলো প্রত্যেকটি ভগ্নাংশের সঙ্গে গুণ করতে হবে, গুণ করে তাহলে তোমাদের অ্যান্সারটা হবে। ব্যাস, এবার সহজ। এবার বলেছে কি দেখো, কারটা চেয়েছে শুধুমাত্র অ্যান্টনি, তাহলে লিখে দিই এটা নর্মাল 3700 টাকার মধ্যে, একদম সহজ। এবার তাহলে 3700 টাকা লভ্যাংশের মধ্যে, 37 টাকা লভ্যাংশের মধ্যে অ্যান্টনি পাবে। অ্যান্টনি পাবে বা অ্যান্টনির লাভ, অ্যান্টনির লাভ কত 3700। অ্যান্টনিটা কোনটা, অ্যান্টনিটা হচ্ছে এই 15। তাহলে 15 নিচে 3 জনের যোগফল 10 12 15, তাহলে কত হচ্ছে 3700 × 15 12 15 27 37, 37 হচ্ছে। কাটাকুটি করো, কাটাকুটি করলে 37 × 37 100, তাহলে কত বেরাচ্ছে 1500 টাকা। কত উত্তর বেরাচ্ছে দেখো 1500 টাকা, অর্থাৎ অ্যান্টনির লাভ কত বেরিয়েছে দেখো 1500 টাকা। সবার চাইনি, শুধুমাত্র অ্যান্টনিটা চাইছে। কত বেরাচ্ছে 1500 টাকা। কি বললাম বুঝতে পেরেছো, সবসময় কিন্তু ভগ্নাংশ যখন দেওয়া থাকবে ভগ্নাংশটা কিন্তু ঠিক করতে গেলে কি করতে হবে, নিচের হরগুলোকে সব লসাগু করতে হবে, লসাগু যা হবে সেগুলো প্রত্যেকের সাথে গুণ করতে হবে, গুণ করলে নর্মাল হয়ে যাবে। ব্যাস, শুধুমাত্র অ্যান্টনিটা বের করে দিলাম। কি বললাম বুঝতে পেরেছো। এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো 2 নম্বরটা। কি বলেছে দেখো, একটি অংশীদারি ব্যবসায় পৃথা ও রাবেয়ার মূলধনের অনুপাত 2:3 এবং রাবেয়া ও জ্যাসমিনের মূলধন অনুপাত 4:5 হলে পৃথা, রাবেয়া ও জ্যাসমিনের মূলধনের অনুপাত কত হবে তা হিসাব করে দেখি। যখনই এরম ধরনের অঙ্ক দেবে, অর্থাৎ কারোর অনুপাত যদি ডবল করে দেয়, মানে ডবল দেওয়া থাকে, তখন সেটাকে কি করে করতে হবে। তোমরা অনুপাত সমানুপাত করানোর সময় তোমরা এই অঙ্কগুলো করেছিলে, সেইটার মাধ্যমে আমি তোমাদেরকে করাচ্ছি। প্রথমে যা যা দিয়েছে সেগুলো আগে টুকছি। দেখো পৃথা প্রথমে দিয়েছে, দেখো পৃথা আর রাবেয়ার মূলধন, ভালো করে দেখো কীভাবে করবে, খুব একটা কঠিন নয়, সোজা একদম সহজ। পৃথা ও রাবেয়ার, পৃথা ও রাবেয়ার মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত। আগে আমি লিখছি, দুবার দিয়েছে তো আমি সেটাকে লিখছি, ভালো করে দেখো, খেয়াল করো, দেখো কিছু কঠিন নয়। ঠিক আছে, আর একবার কি দিয়েছে, আবার দিয়েছে কি, রাবেয়া ও জ্যাসমিনের, রাবেয়া ও জ্যাসমিনের মূলধনের অনুপাত। যখনই আমি তোমাদের বললাম, যখনই অঙ্কের মধ্যে তোমাদের কারোর মানে অনুপাত যদি ডবল করে দেয় তখন কিন্তু কিভাবে করবে সেটা ভালো করে। প্রথমে দুজনের অনুপাতটাকে বসালাম, একটু জায়গা ফাঁকা রাখলাম। অনুপাত কত কত আছে 2:3, আর একবার কত করে আছে 4:5। তাহলে আমাদের কি করতে হবে ভালো করে শোনো, যে যার মূলধন দুবার করে দিয়ে আছে তার মূলধনের অনুপাতটাকে সমান করে নিতে হবে।
তার মূলধন অনুপাতটাকে সমান করে দেবে। তাহলে দেখো মানে কি, তার মূলধন অনুপাতটাকে দুটোতেই সমান করে নিতে হবে। অর্থাৎ এখানে 3 এখানে 4 আছে, আলাদা আলাদা যেত, তাহলে এটাকে আমরা কি করবো, সমান করব। সমান করতে গেলে কি করব, ঠিক এর উল্টো দিয়ে গুণ করব। হ্যাঁ, এর উল্টো দিয়ে দেখো, এখানে একে করব 4 দিয়ে গুণ, আর এখানে করবো এটাকে 3 দিয়ে গুণ। দেখো 3 4 12, 3 4 12। অর্থাৎ দুটোকে সমান করতে গেলে কি করতে হবে, কিচ্ছু ভাবা দরকার নেই, উল্টো দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ তোমরা ক্লাস 9-এ যখন কি বলে রৈখিক সরলরেখা আমরা জানি, তোমার যখন অপনয়ন পদ্ধতি করেছিলে সেখানে করেছিলে না, দুটোকে সমান করতে গেলে কি করতে হবে, উল্টো দিয়ে গুণ করতে হবে। আমরা এখানেও তাই করছি। দেখো এই 3কে আর 4কে, এই অনুপাতটাকে সমান করতে গেলে কি করতে হবে, উল্টো দিয়ে গুণ করলেই সমান হয়ে যায়। এটাকে 4 দিয়ে, একে 3 দিয়ে, সমান হয়ে গেল। আচ্ছা, কাউকে যদি সমান করতে গিয়ে আমি শুধু একে 4 দিয়ে গুণ করলে তো হবে না, এই লাইনে তো এও আছে, তাহলে একে 4 দিয়ে গুণ করলে না, তাহলে একে যখন 4 দিয়ে গুণ করছো, একেও তাহলে এই লাইনে 4 দিয়ে গুণ করতে হবে। আবার এই লাইনে একে 3 দিয়ে করছো, তুমি এমনি এমনি শুধু একজনের করলে তো হয় না, তাহলে একেও কত দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে। ভালো করে বোঝো কি বললাম, যখনই কারোর অনুপাত, দুটো অনুপাত সমান, দুবার অনুপাত দেবে, তখন কি করতে হবে, তাদের অনুপাতগুলোকে সমান করে নিতে হবে। তাহলে সমান করতে গেলে কি, দুটো অনুপাতকে সমান করতে গেলে তোমার ভাবনা কিছু করতে হবে না, কি করতে হবে, ঠিক উল্টো দিয়ে গুণ করবে। যদি এখানে ধরো এখানে 3 এখানে 4 আছে, তাহলে একে 4 একে 3 দিয়ে গুণ করবে। দেখো দুজনের সমান হয়ে গেল, 3 4 12, 3 4 12 হয়ে গেল। এইবার যখন একে 4 দিয়ে গুণ করেছে, মানে কি এই লাইনে তো এই ঘরে তো এও আছে, তাহলে একেও সেই একই দিয়ে গুণ করতে হবে। আমরা কি জানি যে কাউকে যখন কোনো কিছু দিয়ে গুণ করতে হয়, তাহলে দুজন পাশাপাশি থাকে, দুজনের সঙ্গেই গুণ করতে হয়। তাহলে একে যেহেতু 4 দিয়ে গুণ করেছে, এই লাইনে এ আছে, তাহলে একেও 4 দিয়ে গুণ করতে হবে। আবার এই লাইনে একে 3 দিয়ে গুণ করেছে, মানে একেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে জিনিসটা দাঁড়ালো কেমন দেখো, তাহলে 4 দুগুণে 8 ইস্টু 3 4 12। এখানে কি দাঁড়ালো, 4 3 4 12 ইস্টু এখানে 3 5 15। দেখো ভালো করে দেখো, তাহলে এদের দুজনের অনুপাত সমান হয়ে গেল না, এদের দুজনের অনুপাত সমান হয়ে গেল। তাহলে আর বারবার বলতে হবে না, তাহলে এদের জন্য 8 কত, 8 আর 15। তাহলে লিখি আমি পৃথা, এবার আমি লিখতে পারি, দেখো পৃথা রাবেয়া, পৃথা রাবেয়া ও জ্যাসমিনের মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত কত আছে, হচ্ছে দেখো 8 ইস্টু এটা 12 হবে, 12 ইস্টু 15, কারণ রাবেয়া তো দুটোই 12, তাহলে একটা 12 বসলো, তাহলে 8 ইস্টু 12 ইস্টু কি বললাম বুঝতে পারছো। তাহলে দুটো অনুপাত থাকলে তোমরা কি করে নেবে, সব সময় যে যার দুটো অনুপাত দেওয়া যাবে তাকে সমান করে দেবে, তাকে সমান করে দেবে। এই যে সমান করে দেবে, করে দেওয়ার পর যেহেতু এর সাথে 4 গুণ করেছে, তাহলে তোমাকে একেও 4 দিয়ে গুণ করতে হবে। যেহেতু একে 3 দিয়ে গুণ করে, তাহলে এ কি এমনি থাকবে নাকি, একেও তো গুণ করতে তবেই তো হবে। কারণ যে পাশে থাকে, আমরা কি জানি সব অঙ্কতে, যদি পাশে থাকে তাকেও তার সাথে একজনের সাথে গুণ করলে না, যাকে গুণ করো তাকে দুজনের সাথেই করতে হবে। তাহলে এই যেমন পাশে আছে এর সাথে গুণ করেছে, এই যেমন পাশে 3 দিয়ে গুণ করে, একেও 3 দিয়ে গুণ করে, তাহলে বেরিয়ে গেল দুজনের অনুপাত সমান হয়ে গেল। এই যে দুজনের অনুপাত সমান হয়ে গেল, এর 12 আর এর 12, তাহলে ব্যাস 8 ইস্টু 12 ইস্টু 15। তাহলে উত্তর হবে কত, 8 ইস্টু 12 ইস্টু 15। কি বললাম বুঝতে পেরেছো, একদম সহজ অঙ্ক। কি বললাম বুঝতে পেরেছো। এরপরে 3 নম্বর অঙ্কটা তোমাদের করাবো। দেখো কি বলেছে, দুজনের একটি অংশীদারি ব্যবসা, দুজনে একটা অংশীদারি ব্যবসায় মোট টোটাল লাভ হয়েছে কত, মোট লাভ হয়েছে 1500 টাকা। রাজীবের মূলধন 6000 টাকা, রাজীবের বলে একজন, তার মূলধন 6000 টাকা, দুজনের মধ্যে একজন, এবং তার লাভ দিয়ে দিয়েছে 900 টাকা। তাহলে আফতাবের মূলধন কত হবে তা লিখি। একদম বললাম যে ওই যে একই রকমভাবে, যেহেতু রাজীবের মূলধন, দেখো রাজীবের মূলধন দিয়ে দিয়েছে, রাজীবের লাভও দিয়ে দিয়েছে, ঠিক আছে, আর টোটাল লাভ দিয়ে দিয়েছে, তাহলে আমি দেখো দুটো লাভই বের করতে পারছি। আর মূলধনটা আমি মনে মনে ধরে নিলাম, অর্থাৎ ধরে নিলাম এক্স। ধরি প্রথমে, আমি আগে করি, তখন বলছি তোমাদের। ধরি কার্ডটা বের করতে বলেছে, আফতাবের, তাই তো, আফতাবে ধরি কি চেয়েছে, আফতাবের মূলধন চেয়েছে। হ্যাঁ, ধরি আফতাবের মূলধন, আফতাবের আফতাবের মূলধন এক্স টাকা। দেখো আফতাবের মূলধন কত, এক্স টাকা, আর রাজীবের মূলধনও দেওয়া আছে, তাহলে রাজীবের মূলধনটা লিখি। রাজীবের মূলধন কত টাকা, রাজীবের মূলধন কত, 6000 টাকা।
আচ্ছা, আর কি দেওয়া আছে দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে দেখো ব্যবসায় মোট লাভ দেওয়া আছে আর তোমার রাজীবের লাভ দেওয়া আছে। তাহলে রাজীবের লাভ যদি 900 টাকা হয়, তাহলে আফতাবের লাভ কত? 1500 টোটাল লাভ থেকে, মানে টোটাল লাভ থেকে যদি 900 টাকা বাদ দিই, তাহলে আমি কি পেয়ে যাব? তোমার আফতাবের লাভ পেয়ে যাব না? তাহলে রাজীবের লাভ, দেখো রাজীবের লাভ কত দেওয়া আছে? রাজীবের লাভ দেওয়া আছে হচ্ছে তোমার 900 টাকা, ঠিক আছে। সুতরাং আফতাবের লাভ কত হচ্ছে? টোটাল লাভ কত? 1500 টাকা। সেখান থেকে যদি আমি রাজীবের লাভটা বাদ দিই, কি বেরিয়ে যাবে? 600 টাকা তোমার আফতাবের লাভ পেয়ে গেলাম না? এইবার ভালো করে দেখো, এই দেখো দুজনের মূলধন পেয়ে গেছি, মূলধনও পেয়ে গেছি, দুজনের লভ্যাংশও পেয়ে গেছি, ঠিক আছে। যখনই দুজনের লভ্যাংশ পেয়ে গেছি, যখন মূলধন পেয়ে গেছি, তাহলে কি করব? আমি একটা কাজ করি, এই দুজনকে যদি অনুপাত করি, যা উত্তর বেরাবে, এই দুজনকে অনুপাত করলে একই তো উত্তর বেরাবে, কারণ মূলধন অনুপাত ও লভ্যাংশ অনুপাত সমান হয়। ভালো করে বোঝো, দুজনের লাভ্যাংশ বেরিয়ে, মূলধনের বেরিয়ে গেছে, ঠিক আছে, ধরো এক্স ধরে বেরিয়েছে, ঠিক আছে, আর দুজনের লভ্যাংশ বেরিয়েছে, এই যে। তাহলে যদি আমি পেয়ে যাই, তাহলে আমি কি করি? লভ্যাংশের সঙ্গে যদি আমি মূলধনের অনুপাতকে, মানে মূলধন অনুপাতের সঙ্গে যদি লভ্যাংশকে সমান করে দিই, তাহলেই তো উত্তর পেয়ে যাচ্ছে। কারণ মূলধন অনুপাত কি, ভালো করে কথা, শর্তানুসারে দেখো, বুঝো, শর্তানুসারে দেখো, শর্তানুসারে আফতাব হচ্ছে এক্স ইস টু 6000, অর্থাৎ এইটাকে আমি যদি মূলধন, মানে এইটাকে অনুপাত করলে যা উত্তর বেরাবে, আফতাব হচ্ছে এটা, আর এই 600 ইস টু 900, ভালো করে শোনো, এই দুজনের মূলধন অনুপাত করলে উত্তর যা বেরাবে, আমি যদি এই যে লভ্যাংশের অনুপাত করি, তাহলে তার উত্তর কি একই তো হবে। তাহলে আমি লিখতে পারি এটা সমান সমান, এটা কি বললাম, বুঝতে পেরেছো? ব্যাস, এবার করি এক্স ডিভাইডেড বাই 6000, এটা হচ্ছে 600 ডিভাইডেড বাই 900, 900 কাটাকুটি করি, 0 0 0 0, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 দিয়ে 3 3কে 9, তাহলে দাঁড়াচ্ছে কত? ক্রস গুণ করলে 3x ইজিক্যাল টু 6000 গুণ 2, তাহলে x ইকুয়াল টু 6000 গুণ 2 ডিভাইডেড বাই 3, কাটাকুটি করি 3 দিয়ে, 3 দুগুণে 6, 0 0 0, বেরাচ্ছে কত? 4000 টাকা। কত বেরাচ্ছে? 4000 টাকা। কি ধরেছিলাম? আফতাবের এক্স মানে কি? আফতাবের মূলধন। তাহলে আফতাবের মূলধন কত বেরাচ্ছে? সুতরাং আফতাবের মূলধন ইজিক্যাল টু কত বেরাচ্ছে? 4000 টাকা। তাহলে আফতাবের মূলধন কত বেরাচ্ছে? সুতরাং 4000 টাকা। যখনই অঙ্কের মধ্যে, বারবার করে বলছি, যখনই অঙ্কের মধ্যে লভ্যাংশ তুমি দুটো পেয়ে গেলে, দুজনের লভ্যাংশ পেয়ে গেলে, দুজনের মূলধন অনুপাতটা একজন ধরেছো তো ঠিক আছে, মানে একজনের মূলধন ধরেছো ঠিক আছে, কিন্তু ব্যাপারটা তো পেয়ে গেলে, তাহলে কি পেয়ে গেলে? যখন এরকম দুটো দুটো করে পেয়ে যাবে, তখন কি করে? সবসময় দুজনকে অনুপাতকে সমান করে দেবে। কি করে দেবে? দুজনের অনুপাতটাকে না সমান করে দেবে। যখনই তুমি সমান করে দেবে, দেখবে মানে কি, তোমার এইটা যদি আমি অনুপাত করি, এর যদি একটা অনুপাত করি, যা উত্তর বেরাবে এটার অনুপাত করলে সেই একই উত্তর বেরাবে। তাই এর আমি পাশাপাশি বসিয়ে দিয়েছি, তাহলে এটার সাথে এটা সমান লিখতে পারি। ব্যাস, ক্যালকুলেট করে কত বেরালো? 4000 টাকা। তাহলে আফতাবের মূলধন কত হবে? 4000 টাকা। কি বললাম, বুঝতে পেরেছো? এরপরে তোমাদের যে 4 নম্বর অঙ্কটা করাবো, কি বলে দেখো, একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধন অনুপাত, একটি অংশীদারি কারবার 3 জনের মূলধন অনুপাত দিয়ে দিচ্ছে 3:8:5, ঠিক আছে। এবার এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল তা হিসাব করে দেখি। একদম বুঝে পারবো। বলছে প্রথম ব্যক্তি যা লাভ করেছে, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তি, অর্থাৎ প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির থেকে 60 টাকা কম, অর্থাৎ প্রথম ব্যক্তি যত টাকা পেয়েছে তৃতীয় ব্যক্তি তার, মানে প্রথম ব্যক্তি যা টাকা পেয়েছে তৃতীয় ব্যক্তির থেকে 60 টাকা কম পেয়েছে। অর্থাৎ তৃতীয় ব্যক্তি, পরিষ্কার কথা, তৃতীয় ব্যক্তি যা টাকা পেয়েছে প্রথম ব্যক্তি তার থেকে 60 টাকা কম পেয়েছে। তার মানে কি? দুজনের বিয়োগফল, অর্থাৎ ধরো সাপোজ কথা মনে মনে বলছি, ধরো প্রথম ব্যক্তি তার মানে কত টাকা পেয়েছে, ধরো 60 টাকা কম পেলে প্রথম ব্যক্তি ধরো সাপোজ যদি 100 টাকা পায়, প্রথম ব্যক্তি সাপোজ মনে মনে ধরে, আমি জানি না, ধরো 100 টাকা পায়,
সরি তৃতীয় ব্যক্তি 100 টাকা। এবার দ্বিতীয় মানে প্রথম ব্যক্তি কত পেয়েছে, 60 টাকা কম পেয়েছে। তার মানে সে কত টাকা পেয়েছে, 60 টাকা যদি এর থেকে কমাই, 60 টাকা কম পেয়েছে মানে কত, 40 টাকা পেয়েছে। তার মানে কি, তৃতীয় ব্যক্তি থেকে প্রথম ব্যক্তি যদি বিয়োগ করি, বিয়োগ করলে যেটা বেরোবে সেটাই হবে অ্যান্সার। কি বললাম ভালো করে বোঝো। তাহলে প্রথম ব্যক্তি থেকে তৃতীয় ব্যক্তি কি করব, এই তৃতীয় ব্যক্তি থেকে প্রথম ব্যক্তিকে বিয়োগ করব। মানে কেন, দুজনের বিয়োগফলই তো, দুজনের বিয়োগফল মানে দুজনের ডিফারেন্সটাই তো 60 টাকা। ডিফারেন্স মানে বিয়োগফল 60 টাকা। তাহলে আমি কাটটা বের করবো, শুধুমাত্র সবারটা বের করতে হবে না, তৃতীয় ব্যক্তি আর প্রথম ব্যক্তি। এখানে লভ্যাংশ দেয়া নেই, আমি মনে মনে কি ধরে নেবো, সরি তোমার হ্যাঁ লভ্যাংশ দেয়া নেই, তাহলে মনে মনে লভ্যাংশটা ধরে নিই। ধরি ব্যবসায় মোট লাভ ব্যবসায় মোট লাভ x টাকা। ঠিক আছে, ব্যাস মূলধন অনুপাত তো দিয়ে দিয়েছে, তিনজনের মূলধন অনুপাত দিয়ে দিয়েছে। এবার তাহলে কারটা বের করব, প্রথম ব্যক্তি আর তৃতীয় ব্যক্তি। তাহলে x টাকার মধ্যে x টাকা লাভের মধ্যে x টাকা লাভের মধ্যে প্রথম ব্যক্তির লাভ x ইন্টু প্রথম ব্যক্তি কত আছে অনুপাত 3 নিচে তিনজনের যোগফল 3 + 8 + 5, তাহলে x ইন্টু 3 8 5 13, 13 আর 3 16। ঠিক আছে, তাহলে কাটাকুটি কত হচ্ছে, 16কে x এ 3x ডিভাইডেড বাই 16 টাকা। ঠিক আছে, কত বেরালো, 3x বাই 16 টাকা। দ্বিতীয় ব্যক্তির লাগবে না, কারণ প্রথম আর দ্বিতীয় ব্যক্তি মানে প্রথম আর তৃতীয় ব্যক্তির সাথেই সম্পর্ক রয়েছে। ঠিক আছে, মানে দুজনেরই বিয়োগফল দিয়েছে, তাহলে দ্বিতীয় ব্যক্তি লাগবে না, তাহলে তৃতীয় ব্যক্তির লাগবে খালি। x টাকা লাভের মধ্যে তৃতীয় ব্যক্তির লাভ কত, x টোটাল, তৃতীয় ব্যক্তি মানে হচ্ছে 5, নিচে তিনজনের যোগফল 3 + 8 + 5। আচ্ছা পাশাপাশি করছে, হ্যাঁ জায়গা ধরবে না তো নিচে, তাহলে x ইন্টু 5 নিচে 8 + 13 16, তার হচ্ছে কত 5x বাই 16 টাকা। ঠিক আছে, কত বেড়েছে 5x বাই 16 টাকা। এবার কি বলেছে দেখো, এই যে কি বলেছে ভালো করে শোনো, বলেছে তৃতীয় ব্যক্তি যেই টাকাটা পেয়েছে প্রথম ব্যক্তি তার থেকে 60 টাকা কম পেয়েছে, মানে তৃতীয় ব্যক্তি বেশি পেয়েছে। কতটা বেশি পেয়েছে, 60 টাকা বেশি। তার মানে কি, এদের দুজনের ডিফারেন্স কত, 60 টাকা। তাহলে কি করব, এর থেকে এর বিয়োগ করব, তৃতীয় ব্যক্তি থেকে প্রথম ব্যক্তি বিয়োগ করব। বিয়োগফল কত, ইজিক্যাল টু 60, মানে ডিফারেন্স কত, এদের দুজনের ডিফারেন্স কত, এদের দুজনের বিয়োগফল কত, 60 টাকা। মানে এদের দুজনের ডিফারেন্স কত টাকা বেশি পেয়েছে, 60 টাকা বেশি পেয়েছে, তার মানে এদের ডিফারেন্স কত, 60 টাকা। তাহলে লিখতে পারি শর্তানুসারে ভালো করে বোঝো, প্রথম ব্যক্তি মানে তৃতীয় ব্যক্তি পেয়েছে ধরো এই টাকাটা, প্রথম ব্যক্তি তার থেকে 60 টাকা কম পেয়েছে। ধরো প্রথম ব্যক্তি ধরো আমি ধরে দেখো তোমাদের বোঝাচ্ছি, ধরো প্রথম ব্যক্তি পেয়েছে, সাপোজ প্রথম ব্যক্তি পেয়েছে ধরো 40 টাকা পেয়েছে, মানে প্রথম ব্যক্তি ধরো 60 টাকা কম পেয়েছে। তাহলে দ্বিতীয় ব্যক্তি যদি 100 টাকা পায়, মানে তৃতীয় ব্যক্তি যদি 100 টাকা পায়, ঠিক আছে, প্রথম ব্যক্তি বলেছে তার থেকে 60 টাকা কম পেয়েছে। তার মানে কত টাকা পেয়েছে, 40 টাকা পেয়েছে না, মানে 40 টাকা পেয়েছে না, তাই তো। তার মানে কি 100 থেকে 40 বিয়োগ করলেই তো 60 হয়, তাই তো। তার মানে এইটা দেয়নি, এরকম দিয়েছে, বলেছে ভালো করে বোঝো ব্যাপারটা। দেখো 100, দেখো কি দিয়েছে, দেখো বলেছে তৃতীয় ব্যক্তি যা টাকা পেয়েছে প্রথম ব্যক্তি তার থেকে 60 টাকা কম পেয়েছে। তার মানে প্রথম ব্যক্তি অ্যাকচুয়ালি পেয়েছে করো, দেখো এটার থেকে এটা বিয়োগ, মানে এই শূন্যস্থানটা তোমাকে করতে দিয়েছে, মানে 40 টাকা কম পেয়েছে। তার মানে কি, আমি কি করব, প্রথম আর তৃতীয় থেকে প্রথমটা বিয়োগ করব। তাহলে তৃতীয় থেকে প্রথমটাকে যদি বিয়োগ করে, অর্থাৎ দুজনের ডিফারেন্স হচ্ছে 60 টাকা, ব্যাস এবার হয়ে যাবে। দুজনের লসাগু কত, 16, তাহলে এটা বেরাচ্ছে 5x মাইনাস 3x ইজিক্যাল টু বেরাচ্ছে 60 টাকা, বেরাচ্ছে কত 2x বাই 16 ইজিক্যাল টু 60। তাহলে দাঁড়াচ্ছে কত
2x ইজিক্যাল টু 60 ইন্টু 16 সমান সমান x ইকুয়াল টু 60 ডিভাইডেড বাই 16 2 কাটাকুটি করি 8 দুগুণে 16 তাহলে 6টা 48 480 টাকা। তাহলে ব্যবসায় মোট লাভ, সুতরাং ব্যবসায় মোট লাভ, ব্যবসায় মোট লাভ 480 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? কি বললাম যে ভালো করে ব্যাপারটাকে জানো, যে তৃতীয় ব্যক্তি না, যে তৃতীয় ব্যক্তি সে মানে বলছে যে প্রথম ব্যক্তি যে প্রথম ব্যক্তি তৃতীয় ব্যক্তির থেকে 60 টাকা কম, তাহলে প্রথম ব্যক্তি থেকে মানে তৃতীয় ব্যক্তি কত পেয়েছে? প্রথম ব্যক্তির থেকে 60 টাকা বেশি। আর প্রথম ব্যক্তি কত পেয়েছে হিসাব করলে বলছে যে প্রথম ব্যক্তি তৃতীয় ব্যক্তির থেকে 60 টাকা কম, মানে ডিফারেন্স কত? দুজনের 60 টাকা। ডিফারেন্স মানে কি? বিয়োগফল। তার মানে দুজনের বিয়োগফল কত? 60 টাকা। কার কে বড়? এখানে দেখো তৃতীয় ব্যক্তি বেশি পেয়েছে, তাহলে তৃতীয় ব্যক্তি থেকে প্রথম ব্যক্তিটা বিয়োগ করতে হবে। ব্যাস, ক্যালকুলেট করলে কত বেরোবে? 480 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের 5 নম্বর অঙ্কটা, একদম সহজ অঙ্ক। কি বলেছে ভালো করে দেখো। বলেছে যে জয়ন্ত, অজিত এবং কুণাল মোট 15,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করেছেন। জয়ন্ত, অজিত এবং কুণাল তিনজনে মিলে মোট মূলধন দিয়ে দিয়েছে 15,000 টাকা। মোট কত টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে? 15,000 টাকা। কে কত টাকা করে দিয়েছে বলেনি, কিন্তু টোটালটা বলে দিয়েছে 15,000 টাকা। বছরের শেষে জয়ন্ত, অজিত এবং কুণালের যথাক্রমে লাভ দিয়ে দিয়েছে 800 টাকা, 1000 টাকা এবং 1200 টাকা। মানে তিনজনের বছরের শেষে লাভ হয়েছে, অর্থাৎ লাভ দিয়ে দিয়েছে 800 টাকা, 1000 টাকা, 1200 টাকা। জয়ন্ত কত টাকা ব্যবসায় ঢেলে, তাহলে মানে জয়ন্ত ব্যবসায় কত টাকা ঢেলেছে। তাহলে দেখো মানে কত টাকা মূলধন বিনিয়োগ করেছে, তার মানে কি চেয়েছে? মূলধন চেয়েছে। তাহলে আমি কি বলেছিলাম যে আগে সব অঙ্কতে কি দেওয়া থাকে? মূলধন দেওয়া থাকে। তাই এটা থেকে আমরা কী বের করি? লভ্যাংশ বের করি। কীভাবে করি? মূলধন অনুপাত করি, অনুপাত করে যে মোট লভ্যাংশ থেকে কে কত করে পেয়েছে বের করি। সেম এখানেও তাই। এখানে কি দিয়েছে? লভ্যাংশ দিয়ে, লাভ দিয়ে দিয়েছে। কী বের করতে হয়েছে তোমাকে? কে কত মূলধন পেয়েছে। ধরো এখানে একজনের চেয়েছে, আমি ধরছি কে কত মূলধন পেয়েছে। তাহলে আমি কি বলেছিলাম সবসময়? যে লভ্যাংশের অনুপাত যা হবে মূলধনের অনুপাতও তাই হয়, অর্থাৎ মূলধন অনুপাতও যা হবে লভ্যাংশ অনুপাত তাই হবে। তাহলে লভ্যাংশের অনুপাত করে যদি আমি লভ্যাংশের যদি আমি অনুপাত করে দিই, অনুপাত করে দিলেও যদি আমি বের করি তাহলে একই তো উত্তর হবে, তাই তো? অর্থাৎ লভ্যাংশের যদি অনুপাত বের করি যা মানে যা হবে মূলধন অনুপাতও তাই হবে, তাই তো? তাহলে আমি কী করবো? প্রথমে লভ্যাংশ অনুপাতগুলোকে বের করে নেবো। কার কার নাম? এখানে নাম আছে, এখানে জয়ন্ত, অজিত, কুণাল। তাহলে লিখি জয়ন্ত, অজিত, জয়ন্ত, অজিত ও কুণালের, জয়ন্ত, অজিত ও কুণালের লভ্যাংশের অনুপাত, লভ্যাংশের অনুপাত। ঠিক আছে, কত কত দেওয়া আছে দেখি? 800, 1000, 1200। 800, 1000 আর 1200। দুটো করে শূন্য কেটে গেলে 8:10:12। 2 দিয়ে যাচ্ছে আরও, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। ব্যাস। এবার কি বলেছে? শুধুমাত্র চেয়েছে দেখো জয়ন্ত, জয়ন্ত মানে প্রথমের, তাই তো? তাহলে 15,000 টাকা। তাহলে লিখি 15,000 টাকা মূলধনের মধ্যে, 15,000 টাকা মূলধনের, 15,000 টাকা মূলধনের মধ্যে, 15,000 টাকা মূলধনের মানে জয়ন্ত বিনিয়োগ করেছে, জয়ন্ত ব্যবসায় নিয়োজিত করেছে, ব্যবসায় নিয়োজিত করেছে, জয়ন্ত ব্যবসায় কত টাকা নিয়োজিত করেছে? টোটাল টাকা ছিল কত? 15,000 টাকা, তাই তো? তাহলে জয়ন্ত, শুধুমাত্র জয়ন্ত কোনটা? এটা প্রথমেরটা, 4, নিচে তিনজনের যোগফল 4 + 5 + 6। তাহলে 15,000 ইন্টু 4 কত হচ্ছে? 6 4 10, 15। কাটাকুটি করি, 15কে 15, 1 2 3। উত্তর কত বেরোচ্ছে? 4,000 টাকা। তাহলে জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করলো? 4,000 টাকা। একদম সহজ অঙ্ক। কি বললাম বুঝতে পেরেছো?
তো আজকের ভিডিওতে তোমাদেরকে 16 এবং 17 সমস্ত শর্ট কোশ্চেনগুলো আমি তোমাদের করে দিলাম। তোমাদের এই অঙ্কগুলোর মধ্যে যদি কোথাও বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।